আমার মনে হয় ওনার বদলে ওনাদের এই বক্তব্য লোকসভায় প্রধানমন্ত্রী থাকেন এবং সেখানে এই বক্তব্য রাখা উচিত। নচেত শুধুমাত্র গ্যালারি শো করবার জন্য, এখানে কিছু স্কোর করবার জন্য মুখ্যমন্ত্রী যে বিবৃতি দাবি করছেন, কেন্দ্রের সরকারে বা লোকসভার অভ্যন্তরে যারা দায়িত্বশীল প্রধানমন্ত্রী হোক বা বিদেশমন্ত্রী হোক বা অন্যান্য মন্ত্রীরা, এখানে তাদের প্রতিনিধি নেই। মাথায় রাখতে হবে, অনেকেই এটা গুলিয়ে ফেলেন, আমাদের মুখ্যমন্ত্রী আরও বেশি করে গুলিয়ে ফেলেন যে পার্লামেন্ট এটা একটা সেলফ যে অটোনোমাস একটা যে স্থান, অর্থাৎ পার্লামেন্ট তার একটা নিজস্ব স্থান আছে, বিধানসভা তার একটা নিজস্ব স্থান আছে। পার্লামেন্টে যে বিল আসছে, ধরুন ওয়াকফ, পার্লামেন্টের যে বিল আসছে তারা পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা করছে, যা এক ধরনের একে অপরের অধিকারকে খর্ব করা বা প্রবেশ করার অনুরূপ মাত্র। আজকে যদি পশ্চিমবঙ্গ সরকার কোনো বিল নিয়ে আসে, সেই বিলের বিরোধিতা করে বিরোধী দল পরিচালিত, উনি বিরোধী রাখতে দেন না এই কারণে, বিরোধী দল পরিচালিত কোনো পঞ্চায়েত এবং পৌরসভায় কেউ কি এটা বিল আনতে পারে বা মোশন আনতে পারে যে আমরা রাজ্য সরকারের এই যে বিল বা এই যে আইন সেটা আমরা মানব না বলে মোশন আনা? ফলে পার্লামেন্টের যে বিষয় আলোচনা, সেটা বিধানসভার মধ্যে আলোচনা করবার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে সাধারণ রীতিনীতি, সেই রীতিনীতি তিনি বারবার খর্ব করেছেন। ন্যায় সংহিতার ক্ষেত্রেও আমরা দেখেছি, ওয়াকফের ক্ষেত্রেও আমরা তাই দেখছি। এখানে আপনারা এতজন বন্ধুরা রয়েছেন, আচ্ছা আপনারা বলুন যে এই তৃণমূল কংগ্রেসের সরকার, রাজ্যের সরকার, এখানে দাঁড়িয়ে আপনারা কোনোদিন শুনেছেন যে বিরোধীদের কোনো রেজুলেশন? আমি একটা রেজুলেশন এনেছি 185-এ, 185 হোক 169 হোক, কোনো রেজুলেশনে বিরোধীদেরকে বলতে দেওয়া হয় না। স্পিকার সাহেব, উপাধ্যক্ষ মহাশয়, এরা দীর্ঘদিনের রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদের আনা 185, 169-এ অসংখ্য রেজুলেশন, অসংখ্য মোশন ইত্যাদি এর আগে আলোচনা হলেও এই তৃণমূল কংগ্রেসের বর্তমান নেত্রী তথা মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পরেই বলেছিলেন বিরোধীদের মুখে সেলোটেপ লাগিয়ে রাখা দরকার। আজকে বিধানসভার অভ্যন্তরেও মুখ্যমন্ত্রী এবং তার দল বিরোধীদের মুখে সেলোটেপ লাগিয়ে রাখবার চেষ্টা করছে, তারও আমরা প্রতিবাদ জানাচ্ছি। দাবি করছেন যে কেন্দ্রে আপনারা চুপ আছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর নাম না করে দাবি করছেন যে আপনারা এখতিয়ারের বাইরে প্রেক্ষাপটে জমায়েত করছেন। দেখুন, এখতিয়ার শেখানোর দায়িত্ব ওনার না, এখতিয়ার শেখাবে সংবিধান। যে মুখ্যমন্ত্রী বিধানসভায় ভাঙচুর করে, যে মুখ্যমন্ত্রী মুখে সেলোটেপ বিরোধীদেরকে লাগিয়ে রাখতে বলে, সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এখতিয়ার শিখবো? এখতিয়ার শেখাতে হলে ওনাকে আগে শেখাতে হবে ওনার হুমায়ুন কবিরকে, যিনি হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন। এখতিয়ার শেখাতে হলে ওনাকে শেখাতে হবে ফিরহাদ হাকিম সাহেবকে, যিনি সরাসরি ধর্মান্তকরণের কথা বলেছেন, মিনি পাকিস্তানের কথা বলেছেন। এখতিয়ার শেখাতে হবে ওনাকে, ওনার বিধায়ক, কোনো একটা জেলার সভাপতি বলেছে দাঁত ভেঙে দেবো, জিভ টেনে ছেড়ে দেবো। ওনার এখতিয়ার শেখাতে হবে কল্যাণ ব্যানার্জিকে, যিনি বলছেন যে কোথাও 20-25 জন নামাজ পড়লেই সেটা ওয়াকফ সম্পত্তি হিসাবে বিবেচিত হবে। আগে উনি ওনার এখতিয়ার ওনার দলের লোকদেরকে শেখান, তারপরে নয় তিনি বাইরে এসে এই ধরনের অসত্য ভাষণ দেবেন। বাংলাদেশের একাধিক তারা সংগঠন তারা ভারতকে বয়কটের ডাক দিচ্ছে, ভারতের পাল্টা উচিত বয়কট করা বাংলাদেশকে? দেখুন, আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই যে পৃথিবীর দেশে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করাটা সেই দেশের সরকারের প্রাথমিক কর্তব্য। যে কর্তব্য ভারতবর্ষের মতন সুমহান দেশ সেটা যুগ যুগ ধরে পালন করে এসছে। দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘুদের উপর যে ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে, সামাজিক মাধ্যমে ফুটে উঠছে, সেটা ভয়ঙ্কর নিন্দার এবং উদ্বেগের। এই প্রশ্নেই বিভিন্ন ধরনের আওয়াজ, সেখানকার যারা মৌলবাদী শক্তি, মুসলিম জনগোষ্ঠী, তারা যে আওয়াজগুলো তুলছে বয়কট ইত্যাদি, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের কেন্দ্রের সরকার, আমাদের বিদেশ মন্ত্রক, তারা যথেষ্টভাবে ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে ভারত সরকারের মনোভাব জানিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই নতুন করে এই ধরনের প্রশ্নের জবাব দেওয়াটা
আমার কাছে বাঞ্ছনীয় নয় বলেই আমি মনে করি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য সেগুলো একটু আগে আপনার কি কোনো রকম কিছু দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সভার সদস্য অর্থাৎ পার্লামেন্ট বা লোকসভার সদস্য, সেখানে আমাদের যারা সাংসদ আছেন নিশ্চিতভাবে তাকে যা জবাব দেওয়ার তারা সংসদের ভেতরেই সেই জবাব দিবে। আচ্ছা, আর আজকে ওয়াকাফের যে প্রস্তাব, সেই প্রস্তাব আজকে আসামের বক্তব্য রাখবেন। কথা আপনি দীর্ঘদিন ধরে জল্পনা কেন্দ্রীয় অঞ্চলে রাজ্যকে প্রস্তাব আনতেই হলো। না, দেখুন, বারবার করে আমরা বলেছি যে অহেতুকভাবে বিধানসভাকে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ব্যবহার করবার একটা প্রচেষ্টা এই সরকার নিয়েছে। বিধানসভাকে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে ব্যবহার না করে কেন্দ্র বিরোধিতার অস্ত্র হিসাবে তারা ব্যবহার করতে চাইছে। এর আগে ন্যায় সংহিতা নিয়েও আমরা একই জিনিস দেখেছি, এবার আমরা দেখছি ওয়াকফের ক্ষেত্রে। আপনাদেরকে শুধু অনুরোধ করি, আপনারা সমস্তটা হয়তো সবসময় দেখাতে পারবেন। ধরুন আপনাদেরকে বলি যে আমাদের এখানে বিল আসে, পরের দিন আলোচনা হয়। আপনারা প্রত্যেকেই গুণী সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে একটা বিল আসার পরের দিন আলোচনা হয় সেই বিধানসভায়। বিল আসলে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয় না, সিলেক্ট কমিটিতে পাঠানো হয় না, জেপিসিতে পাঠানো হয় না, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয় না আলোচনার জন্য। তারা কিনা মোশন নিয়ে আসছে যে বিলটা এখন জেপিসিতে আলোচনার জন্য আছে, ওয়াইডার অ্যাসপেক্টসে মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করবার জন্য। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয়, যা নিজেরা মানেন না তা সেই নিয়ে অন্যের দিকে আঙুল তোলাটা সঠিক নয়। দক্ষতা দেখাতে সক্ষম হচ্ছে না। ডায়মন্ড হারবার থেকে শুরু করে সিতাই, হারোয়া ইত্যাদি স্থানে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিদের জয়ের মার্জিন এবং তার পাশাপাশি প্রতি বুথে ভোটের সংখ্যা বিরোধীদের কোথাও 0, কোথাও 3, কোথাও 4, কোথাও 5, কোথাও 1, যা এক কথায় বাস্তবের সাথে মেলে না। ফলে নির্বাচন কমিশন ভোটারদের জনমত প্রকাশ করবার ক্ষেত্রে যে ব্যবস্থা পশ্চিমবঙ্গে করা দরকার তা ডায়মন্ড হারবার থেকে শুরু করে একদম বর্তমানের মাদারিহাট, সিতাই, হারোয়া সহ অন্যান্য কেন্দ্রে সেটা পরিলক্ষিত হয়নি। ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের উপর আক্রমণ চালানো হয়েছে। রাহুল লোহার থেকে শুরু করে বিমল দাস, দীপক রায়, তারা আক্রান্ত হয়েছে, তাদের বাড়িঘর আক্রান্ত হয়েছে, সম্পত্তি লুটপাট করা হয়েছে, পোলিং এজেন্টদেরকে তুলে দেওয়া হয়েছে। এই করে পশ্চিমবঙ্গে যে নির্বাচন অনুষ্ঠিত হয় তা হচ্ছে ভোটের নামে একটা প্রহসন। তাই প্রহসনের এই নির্বাচনে আমরা সরাসরি উপস্থিত, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না থেকে এই বার্তা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে ভোটের নামে এই প্রহসনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি এবং পরিষদীয় দল একত্রে তারা তাদের যে লড়াই, তাদের বক্তব্য সেটা মানুষের কাছে ধারাবাহিকভাবে নিয়ে যাবে। সরকারকে আবেদন ইউএনকে বলতে যাতে বাংলাদেশে পিস কিপিং ফোর্স মোতায়েন করা হয়। মুখ্যমন্ত্রী আজকে অযাচিতভাবে তিনি একটি বিবৃতি দেন এবং সেই বিবৃতিতে তিনি কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি অ্যাসেম্বলির অভ্যন্তরে না থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে তিনি নিশানা করেন এবং তার পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক বক্তব্য তুলে ধরেন। আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গের মানুষের দুর্ভাগ্য যে ওনার দলের জনপ্রতিনিধি কেউ বলেন হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, ওনার দলের একজন জনপ্রতিনিধি সংগঠনের সভাপতি তিনি বলেন দাঁত ভেঙে দেব, জিপ টেনে ছিঁড়ে দেব। আরেক প্রতিনিধি তিনি এর আগে মিনি পাকিস্তান থেকে শুরু করে নানা কথা বলেছেন। সর্বশেষ ওয়াকফ কমিটির সাথে যুক্ত তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ তিনি প্রকাশ্যে বলছেন যে যেখানে খুশি 20-25 জন নামাজ করলে সেই সম্পত্তিটা ওয়াকফ হিসাবে পরিণত হবে। মুখ্যমন্ত্রী এইসব বিষয়ের উপরে তার
বক্তব্য শোনা যায় না, তার বক্তব্য শুধু শোনা যায় কিভাবে সংখ্যালঘুকে তুষ্ট করা যায় পশ্চিমবঙ্গের অভ্যন্তরে। বাংলাদেশের সংখ্যালঘুরা যখন আক্রান্ত হচ্ছেন বারংবার করে, সেই সময় দাঁড়িয়ে কেন্দ্রের সরকার যখন পদক্ষেপ নেবার চেষ্টা করেছেন, আন্তর্জাতিক রীতিনীতি মেনে কেন্দ্রের সরকার তার কাজ করছেন, মুখ্যমন্ত্রীর দীর্ঘদিন পরে ঘুম ভাঙল এবং তিনি বিধানসভার অভ্যন্তরে একতরফা বিবৃতি দিলেন। একথা মাথায় রাখতে হবে। আপনারা দেখেছেন যে আমি ব্যক্তিগতভাবে আমার পরিষদীয় দল তারা যখন উঠে দাঁড়িয়ে বিরোধীদের বক্তব্য শুনবার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে করেন, সেটাকে নাকচ করে দেওয়া হয়। এর থেকে এটাই প্রমাণিত হয় যে উনি একতরফা কথা বলতে পছন্দ করেন এবং পশ্চিমবঙ্গের বিশেষ সম্প্রদায়কে তিনি তুষ্ট করবার উদ্দেশ্যে তিনি এই ধরনের কথা বলেন। আমরা ওনার কাছে এটাও শুনতে পেলাম না যে গুলশান কলোনি নামে একটি কলোনি, সেখানে কয়েক লক্ষাধিক মানুষ বসবাস করেন এবং সেই বসবাস করানোর ক্ষেত্রে ওনারই এক মন্ত্রী তিনি সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে, সেই বিষয়েও তিনি বক্তব্য রাখেন না। ফলে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে একটা বিরোধাভাস পেয়েছেন। তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক জন্মসূত্রে হিন্দু এবং বাঙালি, বাংলাদেশের বাঙালি সংখ্যালঘু হিন্দুদের উপর যে ধরনের নির্যাতন চালাচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়করা দলের অভ্যন্তরে প্রশ্ন করা শুরু করাতে আজকে মুখ্যমন্ত্রী ধরি মাছ না ছুঁই পানি এরকম একটা বিবৃতি তিনি জারি করেছেন। উনি যেসব দাবি করেছেন, এই দাবি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এর আগেও তিনি এই ধরনের কথা এবং দাবি তিনি করেছিলেন, বলেছেন এবং আজকেও তিনি তার কর্মসূচি নিয়ে বনগাঁ পেট্রোপোল সীমান্তে গিয়েছেন। এটা বুঝতে হবে যে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র এই বিভিন্ন পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়েও হিন্দু হোমল্যান্ড হিসাবে যে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল, সেই পশ্চিমবঙ্গের হিন্দুদের সম্মান রক্ষা করবার পাশাপাশি সারা বিশ্বে যে হিন্দুরা রয়েছেন তাদের পাশেও ঠিক একইভাবে তারা দাঁড়াতে চান এবং সেই দাঁড়ানোর ক্ষেত্রে সংবিধান নির্দিষ্ট নিয়মের মধ্যে দাঁড়িয়ে যা যা করা সম্ভব ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মাটিতে সেই কাজ করবে। এবং আমি আবার অনুরোধ করছি যে বাংলাদেশের সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার যে সরকারের প্রাথমিক কাজ, সেই কাজ করতে ব্যর্থ হয়েছে। এটা আজকে সারা বিশ্ব দেখছে। ফলে আমাদের দায়িত্ব, ভারতীয় জনতা পার্টির দায়িত্ব, সংবিধানের পেরিফেরির মাঝখানে থেকে আমরা পশ্চিমবঙ্গে সমস্ত বাঙালি হিন্দুদের কাছে এই আবেদন জানাবো যে যেভাবে পারেন তারা তাদের প্রতিবাদকে ধ্বনিত করুন। সারা বিশ্বের হিন্দুদেরকে রক্ষা করবার ক্ষেত্রে যে হিন্দু হোমল্যান্ড ভারতবর্ষে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ নামে, সেখানকার প্রত্যেক মানুষের এটা প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য।